আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তুমি যদি গ্রামার আগামাথা খুব বেশি ভালো করে নাও জানো, তাও আজকের ক্লাসটা করার পর থেকে তুমি বুঝে যাবে রাইট ফর্ম অফ ভার্বস আসলে কতটা সহজ এবং খুব সহজে কিভাবে এটা থেকে মার্কস তুলে ফেলা যায়। আমি আবারও বলছি, তুমি গ্রামার আগামাথা খুব বেশি না জানলেও কিছু কিছু শর্টকাট ট্রিক্স, কিছু কিছু কথা মনে রেখে, ছোটখাটো কয়েকটা কথা মনে রেখে তুমি রাইট ফর্ম অফ ভার্বস থেকে খুব ভালো মার্ক ক্যারি করতে পারবা। তো আমি তোমাদেরকে গাদা গাদা রুলস লিখে লিখে রুলস পড়াচ্ছি না, একটা বোর্ড কোশ্চেন পড়াচ্ছি। এই বোর্ড কোশ্চেনটা অনেকগুলো বোর্ড কোশ্চেন থেকে বাছাই করা একটা বোর্ড কোশ্চেন, যেটাতে অনেকগুলো নিয়ম, অনেকগুলো ট্রিক্স একসাথে অ্যাপ্লাই করা যায়, যেটার মাধ্যমে তুমি রাইট ফর্ম ভার্বসের প্রায় 80% একদম কভার হয়ে যাবে। এর বাইরে আমাদের ইউটিউব চ্যানেল আরো 2-1টা ক্লাস থাকবে, ওগুলো দেখে ফেলে রাইট ফর্ম ভার্বস একদম তোমার ক্লিয়ার। তারপর তুমি বাসায় বসে বসে খালি একটার পর একটা প্র্যাকটিস করতে থাকবা, দেখবা তুমি খুব ভালো করতেছো। এরপরে সমস্যা করলে আমি হেল্প করব। আমি ইনশাল্লাহ বলতেছি, এটা যদি তুমি ভালো করে শুনো, যে টপিক গুলো, যে কথাগুলো বলবো, যে ছোট ছোট ট্রিক্স গুলো বলবো, ওগুলা জানলে তোমার রুলস জানা লাগবে না। ওগুলা জানলে রুলস জানা মানে ওগুলাই আসলে রুলস, তোমাকে আমি ট্রিক্স আকারে দেখাই দিব। ঠিক আছে, তুমি আলাদা বসে বসে রুলস মুখস্থ করার দরকার নাই। এখানে কয়েকটা কথা বলবো, ওগুলো ছোট ছোট করে নোট করে ফেলবা, ছোট্ট ছোট্ট কয়েকটা কথা। এখনই খাতা কলম নিয়ে বসো, ওই ছোট্ট কথাগুলো নোট না করলে তুমি পারবে না। তুমি ফার্স্ট ইয়ার হও বা সেকেন্ড ইয়ার হও, যেই ক্লাসের স্টুডেন্ট হও, এই ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো জানলে তোমার অন্যান্য গ্রামার টপিকে তোমাকে অনেক বেশি হেল্প করবে। আসো আমি প্রথম থেকে একটু পড়ে শুনি। এটা একটা বোর্ড কোশ্চেনের লিখছে রোড মিসহ্যাপ, এখানে লিখে আছে হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। এখন দেখো, আমি সবসময় রাইট ফর্ম ভার্বস করার ক্ষেত্রে যখন একটা সেন্টেন্স তুমি পড়া শুরু করতে যাচ্ছ, তখন তুমি সবার আগে চিন্তা করবা এই কথাটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন সিঙ্গুলার মানে কি, একটা কথা যে একটা কলম, এটা তো সিঙ্গুলার। দুইটা কলম হলে প্লুরাল, অনেক বেশি কলম হলে প্লুরাল, এটা একদম পাগলেও জানে নাকি, সবাই জানো, এটা নিয়ে তো কারো কনফিউশন নাই, সিঙ্গুলার প্লুরাল। এখন রোড রোড মিসঅ্যাপ মানে কি, তোমার সড়ক দুর্ঘটনা না? তো সড়ক দুর্ঘটনা এটা একটা কোনো কিছু একটা নাম বলছে, কোন একটা ঘটনার নাম, যে কোনো কিছুর নামকে নাউন বলে। হ্যাঁ, এটা কোনো কিছু একটা নাম, তো এই নামটা তো কি হবে, সড়ক দুর্ঘটনা তুমি গুনতে পারো, মানে দুইটা সড়ক দুর্ঘটনা হয়েছে আজকে, 5টা হয়েছে, এরকম কিছু বলতেছে না, জাস্ট সড়ক দুর্ঘটনাই বলতেছে। যে রহিম ইজ এ বয়, রহিম একটা ছেলে, তাহলে রহিমের একটা নাম না, ও তো প্লুরাল না, তো সিঙ্গুলার। সেম ভাবে কোনো কিছু একটা নাম বলছে, রোড মিশাপ। হ্যাঁ, রোড মিশাপটা একটা কি জিনিস, একটা দুর্ঘটনার নাম, তাহলে এটাকে আমি মনে করো এটা আনকাউন্টেবল ধরে নিতে পারো, এটা একটা সিঙ্গুলার কথা না? এখন তোমরা ছোটবেলা থেকে সবসময় পড়ে আসছো, এটা একটা রুলস, যে ছোটবেলা থেকে যেটা শিখে আসছো, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইজ লাগাও। একদম ক্লাস 6 থেকে তোমরা এটা শিখে আসছো, তাই না? কত সহজ একটা কথা, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে অ্যাজ বা ইজ লাগাও। এখন রোড মিশাপ কি তুমি নাকি আমি? আমিও না, তুমিও না, মানে যেটা আমি, তুমি, আমরা, আমাদের, তোমাদের এগুলোর মধ্যে নাই, সেগুলোই সব থার্ড পারসন। কি বললাম? আমি, তুমি, আমরা, আমাদের, তোমাদের, এগুলো ছাড়া বাকি যা আছে, হ্যাঁ, রোড মিশাপ হোক, একটা জিনিসের নাম হোক, একটা কমলা হোক, আপেল হোক, একটা খেলার নাম হোক, একটা দেশের নাম হোক, সবকিছুই কি থার্ড পারসন, ঠিক না? এখন থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার নাকি প্লুরাল বুঝতে হবে, এটা একটা সিঙ্গুলার জিনিস। এখন যেহেতু থার্ড পারসন হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ভার্বের সাথে আসবে। আমি বলতেছিলাম যে রুলস টুলস খুব একটা না জানলেও তোমার সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু রুলসই বলতেছি, এটা একটা রুলস। তো এটা এটা একদম সিম্পল, এটা জানো না যেমন কি হয়, তো তোমরা এটা না লিখলেও চলে, যে থার্ড পারসন সিঙ্গুলার হলে আসবে ইয়েস লিখবো। কিন্তু তুমি এখন খাতায় কি লিখবা, লিখে রাখবো যে আমি রাইট ফর্ম ভার্বস পড়ার সময় সবার আগে যখন একটা সেন্টেন্স পড়বো, ওই সেন্টেন্সটাতে আমি আগে এটা চিন্তা করবো যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এই কথাটা তুমি লিখে রাখতে পারো, সবার আগে চিন্তা করবা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে যখন বুঝে গেছে এটা সিঙ্গুলার, তাহলে অ্যাস বাই এস লাগাইতে হবে। তাহলে অবশ্যই রোড মিশাপটা কি হবে, হ্যাপেন্স হবে, অ্যাস লাগাইতে হবে, রোড মিশাপ হ্যাপেন্স। ঠিক আছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই আমাদের দেশে রোড মিশাপটা ঘটে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এভরিডে বোঝাচ্ছে, এভরিডে বোঝাচ্ছে মানে সব সময় হয়, অনির্দিষ্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এখানে অ্যাজ বাই ইজ লাগাচ্ছি। এরপরে আসো, এখানে বলছে রিসেন্টলি, এইখানে একটা টুইস্ট আছে, একটু ভালো করে মনে রাখতে হবে। তুমি যখন, আমি কয়েকটা শব্দ বলছি, লিখে রাখো, রিসেন্টলি, অলরেডি, স্টিল, এরকম আরো কিছু আছে, এই তিনটা খুব গুরুত্বপূর্ণ। রিসেন্টলি, অলরেডি, স্টিল, রিসেন্টলি, অলরেডি, স্টিল, এই শব্দগুলো হচ্ছে পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? পারফেক্ট টেন্স। আমি আবার তোমাকে রিমাইন্ডার দিচ্ছি, তোমাকে বলছিলাম তুমি টেন্স না জানলে, গ্রামার না জানলে সমস্যা নেই, ওগুলো আমি তোমাকে বুঝিয়ে দিব। এখন তাও আমি টেন্সের কথা কেন বলছি, ওইটাই আমি তোমার মাথায় ঢুকাবো, পারফেক্ট টেন্স আসলে কি জিনিস। এখন রিসেন্টলি জিনিসটা কিসের বৈশিষ্ট্য বললাম? পারফেক্ট টেন্সের। একটু লিখে রাখো, রিসেন্টলি, তারপর হচ্ছে তোমার কি বললাম, অলরেডি, স্টিল, STIL, স্টিল, এখনো, তখনো পর্যন্ত, এরকম যে বুঝায় ওগুলো।
তাহলে এই তিনটা পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। এখন আমি যখনই তোমাকে কখন কোনো জায়গায় বুঝবা যে এটা পারফেক্ট টেন্স হচ্ছে, যেমন আমি যদি বলি পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে, এরপর থেকে আমি প্রতিদিন পড়ানোর সময় জিজ্ঞেস করবো পারফেক্ট মানে কি বলতো, তুমি সাথে সাথে উত্তর দিবে ভাইয়া পারফেক্ট মানে হচ্ছে, দেখা যায় এটা পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। পারফেক্ট মানে হচ্ছে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা একটু লিখে রাখো, পারফেক্ট, রিসেন্টলি, অলরেডি, স্টিল, এগুলো এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। এরপর লিখবা পারফেক্ট টেন্স মানেই হ্যাভ, হ্যাজ, হ্যাড। পারফেক্ট টেন্স মানেই হ্যাভ, হ্যাজ, হ্যাড। মূলত হ্যাভ, হ্যাজ, হ্যাডটা আসলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসে। আমি একদম টেন্স, একদম গ্রামার, স্ট্রাকচার সিরিয়ালি বুঝাচ্ছি না, অনেকে এগুলোকে ভয় পায় এই জন্য। কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাসে সুন্দর করে এগুলো গুছাইও বলা আছে, ট্রিক্স আকারে বলা আছে, রুলস আকারে বলা আছে, সবভাবে সুন্দর করে লেকচারগুলো একটা একটা গুছানো আছে, ঠিক আছে। এখন হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন হ্যাভ, হ্যাজটা হচ্ছে প্রেজেন্টের জন্য, মানে এখন কিছু ঘটতেছে, প্রেজেন্ট টেন্স, বর্তমান কালের কোনো ঘটনা হইলে তখন নিবা হ্যাভ আর হ্যাজ। আর যে হ্যাডটা বললাম ওটা পাস্ট টেন্সের কাহিনী। হ্যাভ, হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কাহিনী, হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্সের কাহিনী। এখন থেকে মনে থাকবে হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের কাহিনী, হ্যাড হচ্ছে কি পাস্ট টেন্সের কাহিনী। এটা মুখস্থ রাখবা, এতটুকু কাজ হইলে শেষ পারফেক্ট টেন্স। এরপর আরেকটু ছোট্ট কথা আছে, এরপর একটা V3 আসবে। V3, এখন V3 কি জিনিস তোমরা ছোটবেলায় সবাই পড়ছো, ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন, ওই যে 3 নাম্বারটা, সেটাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। সেটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা সংক্ষেপে V3 বলি, মানে ভার্বের থার্ড ফর্মটা, যে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে গো, ওয়েন্ট, গন, ওই যে গনের 3 নাম্বারটা, প্লে, প্লেড, প্লেট 3 নাম্বারটা, গো, ওয়েন্ট, গন 3 নাম্বারটা বললাম। এরপরে ইট, এট, ইটেন লাস্টেরটা 3 নাম্বারটা না, এই V3টা। তাহলে আমি এখন দেখো কিভাবে এই কাজটা এখানে অ্যাপ্লাই করতেছি। খালি রুলস পড়লে হবে না, রুলসগুলো অ্যাপ্লাই করা জানতে হবে। খালি রুলস মুখস্থ করে বস্তা বস্তা কোনো লাভ হয়? কোনো লাভই হয় না। রুলস না শিখে এভাবে বসে বসে যে কথাগুলো আমি বলতেছি ছোট ছোট করে লিখবা, সেম কথাগুলো তুমি আরেকটা প্যাসেজ পড়তে যাও, এই কথাগুলো আবার পাবা, যেগুলো বলতেছি এই কথাগুলো আবার পাবা। বা আমি তো বললাম ইউটিউব চ্যানেল আরো কয়েকটা ক্লাস এরকম দেওয়া আছে, ওগুলো দেখলে তুমি বুঝতে পারবে একই কথা আমি বারবার সবগুলোতে বলতেছি। এখন কিভাবে এটা অ্যাপ্লাই হচ্ছে দেখো, রিসেন্টলি বললাম পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। আমি একটু টাইম দিচ্ছি, এটা অনেক বড় একটা লম্বা একটা ক্লাস হবে, অনেক পুরোপুরি গুছাই বলবো, তো এটা পড়লে বলছেন 80% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সো একটু এক্সপ্লেন করে না বুঝাইলে তোমার মাথায় এগুলো ঢুকবে না, হ্যাঁ তুমি ভুলে যাবে। এই জন্য আমি প্রত্যেকটা টপিক ভালো করে বলতেছি। রিসেন্টলি হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3 না। এখন এখানে আচ্ছা, এখানে ব্র্যাকেটটা পড়া নেই, এখানে রাইসটা ছিল মেনলি ভার্ব। হ্যাঁ, এখন আমাদের এই ভার্বটাকে ঠিক করে বসাতে হবে। আমি বলছিলাম রিসেন্টলি হচ্ছে পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। তাহলে পারফেক্ট টেন্স, এখন এই প্যাসেজটা কোন টেন্সে চলতেছিল বলো তো? প্রেজেন্ট টেন্সে। এই যে এভরিডে ছিল না, প্রতিদিন হয়, আজকাল, প্রতিদিন, সব সময়, এগুলো হলে সেটা কি বুঝে? প্রেজেন্ট টেন্স বুঝে। কি বুঝে বলো তো? সেটা প্রেজেন্ট টেন্স বুঝে। তার মানে আমি প্রেজেন্ট পারফেক্টে যাচ্ছি। সো আমি বলছিলাম হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্টে, হ্যাড হচ্ছে পাস্টে। তাহলে তুমি বুঝছো যে পুরো প্যারাগ্রাফটা প্রেজেন্ট টেন্সে চলতেছে, তাহলে তুমি কি আর পাস্টের হ্যাডটাকে নিবা? বলছিলাম হ্যাভ হচ্ছে প্রেজেন্টে, তাহলে তুমি হ্যাডকে নিবা? নিবা না। তুমি কাকে নিবা? হ্যাভ আর হ্যাজ এর মধ্যে থেকে নিবা। সো আমি ইটের সাথে কি হয় বলতো? ইটের সাথে হ্যাভ বসে না কখনো। তুমি শুনছো ইট হ্যাভ? জীবনেও পড়ো নাই। ইটের সাথে হ্যাজ হয়। আসলে কেন হয়? ইটটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। ইট, এটাকে আমি নাকি তুমি? আমিও না, তুমিও না। তাহলে এটা থার্ড পারসন ইট হতে এটা দিয়ে একটা বোঝায় থার্ড পারসন সিঙ্গুলার। যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার সেগুলোর সাথে হ্যাজটা বসে। ওই যে শর্টকাটও মনে রাখতে পারো, এস বাই এস লাগে না, তো হ্যাজ এর পিছন দিয়ে এস আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার বলে এটার সাথে হ্যাজ বসাবো, এটার সাথে হ্যাভ বসাবো না। সো ইটের জন্য আমি কি নিলাম? সাবজেক্ট অনুযায়ী আমি নিলাম হ্যাজ। ইটের জন্য আমি সাবজেক্ট অনুযায়ী কি নিলাম? হ্যাজ নিলাম। ইট হ্যাজ। এখন পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ হ্যাড, তো হ্যাভ হ্যাজ হ্যাড থেকে কোনটা হবে সেটা আমি বাছাই করে ফেললাম যে প্রেজেন্ট টেন্স, তার মানে হ্যাভ বা হ্যাজ থেকে হবে। এখন হ্যাভ হ্যাজ তো দুইটাই হবে না, যে কোনো একটা হবে। একটার মধ্যে, দুইটার মধ্যে কোনটা হ্যাজ হবে নাকি হ্যাভ হবে কেমন বুঝবো? সাবজেক্ট দেখে বুঝবো। এটা যদি সিঙ্গুলার হয় আমি হ্যাজ নিব, প্লুরাল হলে হ্যাভ নিব। আবার আই এর সাথে কিন্তু হ্যাভ হয়, ইউ এর সাথেও হ্যাভ হয়, ঠিক না? শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে। হ্যাঁ, হ্যাজ নিলাম। এখন হ্যাজের পর আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে V3। এখন এখানে যে ভার্বটা দেওয়া আছে ওইটার V3 করে দিবা। রাইজের V3 কি হবে? এরকম কিছু ভার্ব তোমরা একটা বইতে, যে কোনো একটা বই থেকে তালিকা কয়েকটা পড়ে নিলে হবে। সব বইতে সেম গুলাই দেওয়া আছে, হ্যাঁ, যে কোনো একটা গ্রামার বই থেকে। রাইস, রোজ, রাইজেন। রাইস, রোজ, রাইজেন 3 নাম্বারটা। তাহলে আমি এটার উত্তর লিখবো, যেহেতু পারফেক্ট টেন্স হ্যাজ নিব, হ্যাজের পরে রাইজেন। তাহলে এটার উত্তর কি হলো? ইট হ্যাজ রাইজেন। বুঝছো? ইট হ্যাজ রাইজেন। ক্লিয়ার? আচ্ছা, ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। এটা মানে খুব সাড়াজনক ভাবে বাড়তেছে। টেক এ হেভি টোল অফ হিউম্যান লিভস, মানে মানব জীবনের একটা অনেক, কি বলতাম, টেক এ হেভি টোল অফ হিউম্যান লিভস মানে মানব জীবন অনেক বড় একটা ক্ষতি করে আর কি। হেভি টোল অফ হিউম্যান লিভস দিয়ে মানুষের অনেক বড় একটা ক্ষতি করে, এরকম বোঝাচ্ছে আর কি।
এখন একটা কথা দেখো, আমি অলরেডি এই একটা সেন্টেন্স চলতেছে, মানে একটা বাক্যই চলতেছে অলরেডি। বাক্যের মেইন ভার্বের কাজ আমি একটু আগেই না করে আসছি, এটা মেইন ভার্ব তো, এটা একটু আগে এই কাজটা করে আসছি না, এখন পিছন দিয়ে আরো একটা ভার্ব আসছে, ঠিক আছে। মাঝখানে কোনো ক্লজ মার্কার বা এই টাইপসের কিছু নাই যেটা দিয়ে একটা ক্লজ তৈরি করছে, যেমন হুইচ, দ্যাট, হ্যাঁ, হয়ার, এই টাইপসের কিছু শব্দ আছে, এন্ড অর ওয়াট এরকম দিয়ে লাগায়, ওরকম কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, এটা পুরোটা যে একটা সেন্টেন্স, তোমরা এটা এতটুকু বুঝলে হবে, এর বাইরে চিন্তা করলে কঠিন লাগবে। যে ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট গেলাম, টেক এ হ্যাবিট না। এখন দেখো একটা বাক্যের মধ্যে, এটা একটা কথা আছে যে একটা বাক্যের মধ্যে একটা সিম্পল সেন্টেন্সে দুটা ভার্ব থাকলে পরটার সাথে আইএনজি হয়। এটা আসলে সত্যি কথা না, কিন্তু শর্টকাট হিসেবে এটা মনে রাখা যায় যে একটা বাক্যের মধ্যে যদি দুইটা ভার্ব আসে, তাহলে লাস্টে যে ভার্বটা থাকে ওইটার সাথে আমি আইএনজি বসাই দিব। আসলে বিষয়টা এমনটা না, এটা হচ্ছিল, তুমি তাও এটা মনে রাখতে পারো, এটা কিন্তু একদম খারাপ ফেলে দেওয়ার মতো কথা না, শর্টকাট হিসেবে ঠিক আছে। আমরা এটার আসলে মেইন কথা হচ্ছে পরে যে ভার্বটা থাকে ওইটা হয় নন ফাইনাইট ভার্ব, পরে যে কথাটা থাকে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব মানে কি শুনতেই তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুমি এত চিন্তাই করে না নন ফাইনাইট ভার্ব মানে কি। আর নন ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের পরবর্তীতে আমরা কখনো শিখবো। এখন পরের ভার্বটার সাথে তুমি তিনটা কাজ করতে পারবা। যখন একটা মেইন ভার্বের কাজ হয়ে গেছে বা মেইন ভার্ব আছে, তখন পিছন দিয়ে আরো একটা ভার্ব আসছে, তখন তুমি তিনটা কাজ করতে পারবে। এটা একটু লিখে রাখো যে একটা বাক্যের মধ্যে শুরুতে একটা মেইন ভার্বের কাজ হয়ে গেলে পরে আরো একটা ভার্ব আসলে আমি তিনটা জিনিস দিতে পারবো সেখানে। তিনটা জিনিসের মধ্যে এটাও লিখে রাখো যে বেশিরভাগ সময় ওই ভার্বটার সাথে আইএনজি লাগে, বেশিরভাগ সময় ওই ভার্বটার সাথে আইএনজি লাগে, লাস্টেরটার সাথে বেশিরভাগ সময়, হ্যাঁ, বেশিরভাগ সময় ওই ভার্বটার সাথে আইএনজি লাগে, মাঝে মাঝে না আইএনজি লাগে। আর হচ্ছে যে উদ্দেশ্য যদি বোঝায়, যদি কোনো একটা উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভার্ব হয়ে যায়, তখন টু প্লাস ভি0 হয়, হ্যাঁ, মানে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বকে কি বলে? ইনফিনিটিভ শব্দটা শুনলে কেমন কঠিন কিছু মনে হয়, আসলে টু প্লাস ভার্ব মানে কি ইনফিনিটিভ, মানে টু গো এটা একটা ইনফিনিটিভ হয়েছে, টু প্লে এটা একটা ইনফিনিটিভ হয়েছে, টু ইট। তাহলে মাঝে মাঝে বেশিরভাগ সময় আইএনজি হয়, উদ্দেশ্য বোঝালে টু প্লাস হয়, টু প্লাস ভার্ব, আর মাঝে মধ্যে ভি3 দেখা যায়, এটা খুব রেয়ার কেস, মাঝে মধ্যে ভি3 হইতে দেখা যায়। ভি3 কি একটু আগে বলছি। তাহলে এখন অর্থ বুঝতে হয়ে যাবে। রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট টেকিং এ হেভি টোল অফ হিউম্যান লিভস। মানব জীবনের একটা প্রচুর পরিমাণে একটা হেভি, হ্যাঁ, একটা প্রচুর পরিমাণে একটা ক্ষতি করে, এ বুঝাইলে করে, হ্যাঁ, খেলে, খেয়ে, যে, গিয়ে, এরকম একটা এ যদি আসে লাস্টে, তোমার কথার টোনে যদি এর মধ্যে এটা আসে, তখন আমরা আইএনজি ওয়ালাটা নিব, হ্যাঁ। আর আমি বললাম বেশিরভাগ সময় আমরা কোনটা নিই? আইএনজি ওয়ালাটাই নিই, বুঝতে পারছো? আসো যেটা বলছিলাম যে এ বা মানে অন্তঃস্থ এইভাবে লিখে রাখতে পারো, এ কারেক্টটা অথবা এ, যে খেয়ে যে মানুষের জীবনের একটা ক্ষতি করে, এ না এ এরকম যদি এটা একটা টান আসে বাংলা নিচে দিয়ে লিখে রাখো, যদি এ বা এ কার এই টাইপসের একটা অর্থ দেয় বাংলা, তাহলে আমি আইএনজিটা নিব। আর যদি উদ্দেশ্য বুঝে তখন টু প্লাস ভার্ব নিব। আর বেশিরভাগ সময় আইএনজি বললাম, তারপরে এ আর এ গুলো দিয়ে এ কার বা এ দিয়ে আইএনজি হয়, আর মাঝে মাঝে ভি3 হয়। ভি3টা কখন হয় সেটা পরে বলবো, এই মুহূর্তে বলছি না। যে এটা একটা বয়েলড এগ টাইপসের, এরকম একটা উদাহরণ দিয়ে বলবো, বয়েলড এগের একটা উদাহরণ, সিদ্ধ একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাবো। মানে আচ্ছা, অ্যালার্মিং রেট টেকিং এ হ্যাবিটুল অফ হিউম্যান লিভস, ওই কথাটাও খারাপ না বলছিলাম যে একটা বাক্যের মধ্যে লাস্ট দুইটা ভার্ব থাকে, সেটার সাথে আইএনজি, এটা কেন বলা হয় জানো? ওই যে বেশিরভাগ সময় আইএনজি মিলে যায়, এই জন্য ওটা বলা হয়। আচ্ছা, এবার একটু দেখো, the member of a family remain anxious if someone travel in a bus, এটাতে একটা ব্র্যাকেট হবে। আচ্ছা, the member of a family remain anxious if someone, যদি কেউ একজন travel in a bus, দেখো the member of a family remain anxious, এই remain এটা একটা ভার্ব, remain অর্থ কি? থাকা, থাকা এটা একটা ভার্ব না? অলরেডি একটা ভার্ব হয়ে গেছে, কিন্তু এটা আসলে একটা পুরোটা বাক্য। দেখো, the member of a family remain anxious, একটা মানুষ কি থাকে? পরিবারের সদস্যরা, the member of a family remain anxious, আচ্ছা এটা মেম্বার ছিল না, এটা মেম্বার ছিল। the members of a family, পরিবারের মেম্বাররা কি থাকে? চিন্তিত থাকে। ইফ যদি, এই যে যদির পরে আরেকটা কথা, এটা পুরোটা একটা বাক্য। দেখো এখানে এতটুকু একটা বাক্য হইলেও এতটুকু একটা বাক্য, এতটুকু আরেকটা বাক্য, এগুলোকে আমরা ক্লজ বলি আর কি। মানে ইফ এর আগে একটা ক্লজ, এটাকে আরেকটা ক্লজ। তুমি অর্থ দেখলে বুঝে যাবে এটা আসলে ক্লজ কিনা, যারা গ্রামার একেবারে বুঝে না তাদের কথা বলছি, হ্যাঁ। the members of a family remain anxious, পরিবারের সদস্যরা, একটা পরিবারের সদস্যরা চিন্তিত থাকে, এতটুকু একটা কথা হয়েছে তো, পুরোটা কথা ভাব প্রকাশ করছে না? হ্যাঁ, ভাব যখন পুরোটা প্রকাশ করতে হবে তখন একটা ভাব হয়ে যাবে।
ইফ যদি বা যদি দিয়ে একটা কথা লাগাইছে, সেটা হচ্ছে সামওয়ান ট্রাভেল ইন এ বাস। এবার বলো তো সামওয়ানটা কি আমি নাকি তুমি? আমি বলছিলাম কোন একটা লাইন যখন করব সবার আগে ওই লাইনের মধ্যে সাবজেক্টটাকে দেখবো যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। বলো সামওয়ান সিঙ্গুলার নাকি প্লুরাল? সামওয়ান কেউ একজন, সাম পিপল বলে না, সাম পিপল হলে প্লুরাল, সামওয়ান কেউ একজন, তাহলে কেউ একজনটা অবশ্যই কি সিঙ্গুলার না? কেউ একজনটা কি সিঙ্গুলার কিনা? অবশ্যই সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, এখন সামওয়ান আমিও না তুমিও না, তাহলে এটা থার্ড পারসনে চলে গেছে। আমিও না তুমিও না, আমাদের তোমাদের কারো না, তাহলে থার্ড পারসনে চলে গেছে না? তো থার্ড পারসন সিঙ্গুলার হলে বলছিলাম ইয়াস বা ইয়েস, তাহলে এটার সাথে আস লাগাই দিবা সামওয়ান ট্রাভেলস ইন এ বাস। যদি কেউ একজন বাসে ট্রাভেল করে তখন পরিবারের অন্যান্য সদস্যরা কি থাকে? রিমেইন অ্যানেকচাস। ইন মোস্ট কেসেস, দেখো বেশিরভাগ ক্ষেত্রে, ইন মোস্ট কেসেস বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? রিকলেস ড্রাইভিং, বেপরোয়া ড্রাইভিং। এখন বেপরোয়া ড্রাইভিংটা, আচ্ছা এই আর একটু পরে তারপর বলতেছি। রিকলেস ড্রাইভিং কজ রোড অ্যাক্সিডেন্ট, বলতেছে রিকলেস ড্রাইভিং, বেপরোয়া ড্রাইভিং রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। বেপরোয়া ড্রাইভিং কি করে? রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। এখন তুমি বলো তো, এখানে আমি বলছি আবারও, সবার আগে আমি চিন্তা করব কি, সে যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট মানে কি? যাকে নিয়ে কথা বলা হয়। রহিম ইজ এ গুড বয়, কাকে নিয়ে কথা বলা হচ্ছে? রহিমকে নিয়ে, এই জন্য রহিমকে সাবজেক্ট। এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? রিকলেস ড্রাইভিং কে নিয়ে। তো সাবজেক্টকে রিকলেস ড্রাইভিং। এখন বলো রিকলেস ড্রাইভিং, বেপরোয়া ড্রাইভিং, এটা কি গোনা যাবে? একটা বেপরোয়া ড্রাইভিং, দুইটা বেপরোয়া ড্রাইভিং, 1 কেজি বেপরোয়া ড্রাইভিং, 2 কেজি বেপরোয়া ড্রাইভিং গোনা যাবে? যাবে না। যেহেতু যাবে না, এই জন্য এটা আমরা কিভাবে নিব? এটাকে সিঙ্গুলার ধরে নিব। সো রিকলেস ড্রাইভিং আমিও না তুমিও না, এটা থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য এটার সাথে আমরা এস বাই এস লাগাইতে পারি। রিকলেস ড্রাইভিং কজ রোড অ্যাক্সিডেন্ট, রিকলেস ড্রাইভিং এ রোড অ্যাক্সিডেন্ট ঘটায়, ঘটায়। তাহলে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার সাথে এস বাই এস থাকবে। এখন তুমি বলতে পারো ভাই এখানে একই রুলস কেন আসছে? আমাদের নিচে আরো বাকি আছে তো, অনেকগুলো রুলস আসবে দেখবা। তাহলে এটার সাথে এস বাই এস থাকবে। রিকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্ট। ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, এটা খুব সহজ। ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, ড্রাইভার্সটা আছে ইন দ্য হ্যাবিট অফ, একটা অভ্যাসে। কিসের অভ্যাসে? অফ ভায়োলেট ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস ভঙ্গ করার। ভায়োলেট মানে ভঙ্গ করা, ট্রাফিক রুলস ভঙ্গ করার একটা অভ্যাস আছে। এটা খুব সহজ। এখানে একটা অফ দেখতেছো, যদি শূন্যস্থানের আগে দিয়ে, যদি শূন্যস্থানের আগে দিয়ে অফ, ফর, ফ্রম, টু, ইন, বাই, আফটার, বিফোর, এরকম যে প্রিপজিশন গুলো আছে, তোমরা প্রিপজিশনের নাম শুনেছো না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আগে পড়ছো, অ্যাভয়েড, বাই, অ্যাবসেন্ট ফ্রম, ঠিক না? এরকম পড়ছো, অ্যাবজর্বিং, এরকম পড়েছো। বা তোমাদের 2 নাম্বার, একদম 1 নম্বরে তো এখন 1 নম্বর 2 নম্বরে শর্ট সিলেবাসে কি ছিল 2 নম্বরে, আর 1 নম্বরে মানে ফুল সিলেবাসে 2 নম্বরে আসবে আমি, সেটা হচ্ছে কিসের? ওই প্রিপজিশনের একটা একটা প্যাসেজ তো প্রিপজিশন থেকে আসে। ওখানে তোমরা প্রিপজিশনগুলোর নাম শুনছো, অফ, ফর, ফ্রম, অন, টু, অন, বাই, ফ্রম, যা যা বললাম কি, আর যা যা আছে, থ্রু। আচ্ছা, তো এগুলা, এই যে প্রিপজিশনগুলো থাকলে এরপরে যেটা আসবে, যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি লাগাই দেবো। তাহলে একটা রুলস লিখে রাখো, এটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ রুলস, যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। এখন প্রিপজিশন গুলো তোমার মনে যদি না থাকে, তাহলে নিচে দিয়ে লিখে রাখো অফ, ফর, ফ্রম, টু, ইন, বাই, যা যা আমি বললাম এগুলো লিখে রাখো। বইতে থেকে আরো কিছু লিখে রাখতে পারো, তবে যেগুলো যেগুলো বলছি এগুলো সবসময় বেশি দেখা যায় আর কি। অফ, ফর, ফ্রম, টু, বাই, ইন, আফটার, বিফোর, হ্যাঁ, থ্রু, এগুলা। হ্যাবিট অফ ভায়োলেটটাকে তাহলে কি করে দেবা? ভায়োলেটিং করে দেবে। পরীক্ষায় যতগুলো বোর্ড কোশ্চেন করবা, প্রায় 90% বোর্ড কোশ্চেনে এই রুলসটা পাবা, এবং এই একই প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি একটা ফ্রেজের মধ্যে 2-3 বার আসতে পারে, একটা ফ্রেজের মধ্যে 2-3 বার আসতে পারে। 2 বার আসলে 1 নাম্বার, ঠিক না? দুইটা মিলে 1 দেয় না এখানে উত্তরে, 2 বার আসলে 1 নাম্বার, 2-3টাও আসতে পারে, এতটা গুরুত্বপূর্ণ এটা। আর একটা হচ্ছে ভার্বের সাথে যে এস বাই এস লাগবে ওইটা, এই দুইটা খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলো প্যাসেজে থাকে। দেখছো এস বাই এস হলো, এটা কয়বার আসছে? শুধু এই 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 কোশ্চেনটাতে না, অন্যান্য কোশ্চেনে তুমি সেম কথাগুলো পাবা, ওগুলাতে এই ঘটনাগুলো বারবার ঘটে। দেখিও, তুমি মিলে দেখিও পাবা। রোড অ্যাক্সিডেন্ট ক্যান, আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট ক্যান লেসেন, লেসেন মানে কি? হ্রাস করা, কমানো। লেসেন মানে কি? হ্রাস করা বা কমানো। রোড অ্যাক্সিডেন্ট ক্যান লেসেন ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। বলছে রোড অ্যাক্সিডেন্ট কমানো যাবে যদি ড্রাইভার্সরা ড্রাইভ চালায় দেয়ার ভেহিকলস, তাদের ভেহিকলস কেয়ারফুলি। কিভাবে? কেয়ারফুলি, সাবধানতার সাথে, সচেতনভাবে যদি তারা গাড়ি চালায়। এখন বলতেছে যে রোড অ্যাক্সিডেন্ট ক্যান লেসেন। এখন তুমি একটা জিনিস দেখো, একটা রুলস আছে এখানে, আরো একটু ডিপ রুলস আছে, তবে আমি মেইনলি আগে একটা কথা ধরাই দিই, যে এই যে ক্যান ট্যান এগুলোর নাম তোমরা শুনছো না? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার,
হ্যাঁ, এরকম যেগুলো আছে এগুলোকে আমরা কি বলি, মডাল অক্সিলিয়ারি বলি। মডাল অক্সিলিয়ারির পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা একটু লিখে রাখো। মডাল অক্সিলিয়ারির পরে ভার্বের বেস ফর্ম হয়। আর মডাল অক্সিলিয়ারি কোনগুলো একটু আগে বললাম, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলো লিখে রাখো নিচে দিয়ে ছোট্ট করে। মডাল অক্সিলিয়ারির পরে ভার্বের বেস ফর্ম হয়। এখন ভার্বের বেস ফর্ম কোনটা, ওই যে বলো না গো, গো, ওয়েন্ট, গন, এই গোটা একদম মেইন যে ভার্ব থেকে বাকিগুলোর উৎপত্তি হয়েছে ওইটাকে বলে কি, বেস ফর্ম। একটা ঘরের তৈরি হচ্ছে, তাহলে বেস তৈরি করো না, পিলার গুলো নিচে গর্ত করে আগে ওখানে একটা বেস তৈরি করো না, বেস মানে যেখান থেকে শুরু হয় সেটা। যেমন দেখো গো হচ্ছে বেস ফর্ম, কিন্তু গো এর সাথে এস বাই এস লাগাই দিলে ওটা আবার বেস ফর্ম না, ওটা হচ্ছে এস বাই এস ফর্ম, ঠিক আছে, ওটাকে বলি আমরা এস ফর্ম। কিন্তু গো প্রেজেন্ট ফর্ম এস বাই এস ওয়ালা এটা, আচ্ছা এগুলো মাথা খারাপ হয়ে যাবে তোমার এই মুহূর্তে, এখন না বলি। তবে এটা মনে রাখো যে মেইন যে শব্দটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি, বেস ফর্ম। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড এগুলোকে মডাল অক্সিলিয়ারি বলে। মডাল অক্সিলিয়ারি এর পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসবে। সো ক্যান এর পরে লেসন থাকি যাওয়ার কথা নরমালি না, তাহলে লেসন থাকি যাওয়ার কথা, যেমন আমি বলছি গো, এটা নরমালি থেকে যাবে, কিন্তু এখানে থাকবে না, একটু কাহিনী আছে। যে রোড অ্যাক্সিডেন্ট, আমরা আবার বলতেছি, আমরা প্রথমে বলবো কি এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন দেখো যেহেতু ক্যানের পরে সবসময়, ক্যানের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড এসব মডাল অক্সিলিয়ারিগুলোর পরে সবসময় বেস ফর্মটা বসে যায়। এই জন্য আমাকে এটা সিঙ্গুলার হলো না প্লুরাল হলো এটা দিয়ে কিছু যায় আসে না, সো এটা আমাকে চিন্তা করা লাগতেছে না। এখন আমি একটু আগে বলছিলাম যে সবার আগে আমি চিন্তা করবো কি, একটা লাইন পড়ার আগে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা আমার 1 নাম্বার চিন্তা। এবার 2 নাম্বার চিন্তার কথা বলবো। আসো 2 নাম্বার চিন্তাটা হচ্ছে আমি দেখবো এটাকে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এবার তুমি আরে অ্যাক্টিভ প্যাসিভ ভয় শেখাচ্ছে, অত ভয় আমি না, আমি পড়বো না, এগুলো শিখবো, এরকম করার দরকার না। অ্যাক্টিভ প্যাসিভ একদম সহজ, আমি তোমাকে ওভাবে চিন্তা করা লাগবে না। একটা নর্মাল ট্রিক্স বলতেছি, এটা শুনবা। যে যে কাজটা করা বলতেছে সেটা যদি সাবজেক্টে করে কিনা, এটাও শুনতে কঠিন লাগবে। আমি তোমাকে বলি আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই। আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই। এটা একটা সোজা কথা না, আমি ভাত খাই। কাজটা কি এখানে বলতো, খাওয়া। খাওয়াটা না কাজ, কে খাচ্ছে, আমি খাচ্ছি। এখন আমি কি বাক্যের শুরুতে বসছি, যে আমি বলছিলাম আই ইট রাইস না, এই যে আই ইট রাইস, তো কে খাচ্ছে, এই যে খাওয়াটা কাজ, কে খাচ্ছে, আমি খাচ্ছি। আমি কি শুরুতে আসি, হ্যাঁ আসি। তাহলে আমি যেহেতু শুরুতে আছি, আমি খাওয়ার কাজটা করতেছি, তার মানে এটা একটা সোজা কথা, অ্যাক্টিভ। এটা একটা সোজা কথা, এই জন্য এটাকে বলে অ্যাক্টিভ। এখন সেম কথাটাকে আমি কিভাবে এটা মুছে দিই, সেম কথাটাকে আমি এভাবে বললাম যে রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। এখন আরেকটা কথা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। দেখো এখন এখন এখানে খাওয়া, খাওয়া কোনটা, ইটেনটা, হ্যাঁ, বা ইজ ইটেন পুরোটাকে ধরতে পারো, খাওয়া হয়। রাইস ইজ ইটেন, আমি খাই, খাওয়ার কাজটা এটা না। এখন কে খায়, রাইসে খায় না আমি খাই, আমি খাই। কিন্তু আমি কি সামনে দিয়ে আসি, মি, আমি কি সামনে দিয়ে আসি না, আমি তো গেছি কোথায়, পিছন দিই, তার মানে আমি সামনে দিই নাই। তাহলে এটা একটা উল্টা কথা না, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তোমাকে বলছে ভাই, ভাইয়া বলো যে তোমার কান কোনটা, তুমি বলছে এটা, না আমার, তোমাকে বললো যে তোমার নাক কোনটা, এটা, তুমি যে না আমার নাক এটা না, আমার নাক হচ্ছে এইভাবে, আমি দেখাচ্ছি আমার নাক এটা, এর একটু ঝামেলা বলুন না, মানে উল্টা কথাটা। এই যে উল্টা কথাটা এটাকে বলা হয় প্যাসিভ, আর যেটা সোজা কথা সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ। মানে এই ভার্বের কাজটা কি সাবজেক্টে করতেছে, দেখো রাইস, ভাত খাওয়ার কাজ কি রাইসে করতেছে না, করতেছে না, তো এই জন্য এটা প্যাসিভ। এখন এই এইটার কাজকে আই, যে শুরুতে আছে ও করতেছে, আই কি করতেছে, হ্যাঁ করতেছে, তাহলে এটা কি, অ্যাক্টিভ। এতটুকু বুঝছো? একটা কথা মনে রাখো, নর্মালি কাজ যদি সোজা হয়, কথাটা যদি সোজা হয় অ্যাক্টিভ, কথাটা যদি উল্টা হয় তাহলে প্যাসিভ। কথাটা সোজা হইলে অ্যাক্টিভ, কথাটা উল্টা হইলে প্যাসিভ, বুঝছো? এখন রোড অ্যাক্সিডেন্ট, ক্যান, লেসন, এটাতে ছিলাম আমরা, কিন্তু এগুলো কেন বুঝাচ্ছি, এগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? এখন দেখো তাহলে এটা এটা আবার প্যাসিভ হয়েছে কিভাবে, দেখো রোড অ্যাক্সিডেন্ট ক্যান লিসেন ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। এতটুকু চিন্তা করার দরকার না, এতটুকু চিন্তা করো। রোড অ্যাক্সিডেন্ট ক্যান লিসেন এতটুকু চিন্তা করো, এতটুকু যে রোড অ্যাক্সিডেন্টকে কমানো যাবে। এবার বলো রোড অ্যাক্সিডেন্টকে কমানো যাবে, কে কমাবে রোড অ্যাক্সিডেন্টকে? ড্রাইভার্সরা কেয়ারফুলি চালাই কমাবে, মানুষ কমাবে, সরকারের কিছু পদক্ষেপ নেওয়ার কারণে কমাবে, ট্রাফিক পুলিশরা ঠিকঠাক থাকলে কমাবে। তাহলে রোড অ্যাক্সিডেন্ট শুরুতে, বাক্যের শুরুতে কি আছে, রোড অ্যাক্সিডেন্ট। এখন এই রোড অ্যাক্সিডেন্ট যে বাক্যের শুরুতে আছে ও কি কমানোর কাজ করতেছে? যেমন এখানে দেখো ভাত খাওয়ার কাজ কি, ভাত খাওয়ার কাজ কি রাইসে করতেছে, এখানে দেখো ভাত খাওয়ার কাজ কি রাইসে করতেছে, করতেছে না, এই জন্য এটা বেশি হয়েছে। সেম ভাবে এই কমানোর কাজটা রোড অ্যাক্সিডেন্টে করতেছে না, করবে অন্য কেউ, করবে অন্য কেউ, এই জন্য যেহেতু এটা উল্টা কথা হয়ে গেছে, এটা এখন প্যাসিভ হয়ে গেছে, এটা এখন প্যাসিভ হয়ে গেছে। এখন আমি বলবো রোড অ্যাক্সিডেন্ট ক্যান লিসেন, এটাকে প্যাসিভ কেমনে করবো? এবার দেখো প্যাসিভ সবসময় কিভাবে হয় এটা একটু মনে রাখো। কোথায় দেখা যাবে, এখান থেকে একটু লিখি। আচ্ছা প্যাসিভ, প্যাসিভ মানে এবার একটু নিচে লিখে রাখো যে কোনো কথা যদি সোজা না, মানে আচ্ছা এইভাবে না, এভাবে লিখো
যে সাবজেক্টের কাজটা, ভার্বের কাজটা যদি সাবজেক্টে করে তাহলে সেটা অ্যাক্টিভ। আর তুমি শর্টকাটে বুঝার জন্য পাশে লিখে রাখো যে সোজা কথা হচ্ছে অ্যাক্টিভ, সোজা কথা হচ্ছে অ্যাক্টিভ। এটা কালার পেন দিয়ে ছোট্ট করে লিখে রাখো। ভার্বের কাজটা যদি সাবজেক্টে করে সেটাকে বলা হয় অ্যাক্টিভ, এটা লিখো। এরপরে আরেকটা লেখা লিখো যে ভার্বের কাজটা যদি সাবজেক্টে না করে তাহলে সেটা প্যাসিভ। ভার্বের কাজটা সাবজেক্টে না করলে সেটা প্যাসিভ। আর ছোট্ট করে লিখে রাখো উল্টা কথাগুলো হচ্ছে কি প্যাসিভ। এবার আসো রোড অ্যাক্সিডেন্ট ক্যান লেসেন। এখন এবার এগুলো লিখছো না, এই লাইনগুলো লেখার পরে তোমরা পজ করে করে দেখো, ভিডিওটা লিখো আস্তে আস্তে। তো ওইটা লেখার পরে এবার নিচে আসি, লিখবে যে প্যাসিভ। যেমন আমি একটু আগে বলছিলাম পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ হ্যাড, পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ হ্যাড, পারফেক্ট মানে কি হ্যাভ হ্যাজ হ্যাড। এখন আসছে আমি প্যাসিভের মধ্যে, এবার লিখে রাখবো প্যাসিভ মানেই অক্সিলিয়ারি প্লাস ভি3। প্যাসিভ মানে অক্সিলিয়ারি প্লাস ভি3, কথাটা একটু লিখে রাখো। প্যাসিভ মানে অক্সিলিয়ারি প্লাস ভি3 এর কথাটা একটু লিখে রাখো, ঠিক আছে। প্যাসিভ মানে কি অক্সিলিয়ারি প্লাস ভি3। এখন মনে করো এই উত্তরটা এখানে দেওয়া নাই, এটা একটু চিন্তা করো। এখানে দেওয়া আছে ইট, হ্যাঁ এটা একটা শূন্যস্থান আর কি, এখানে একটা ইট দেওয়া আছে। বলছে যে প্যাসিভ মানে অক্সিলিয়ারি প্লাস ভি3। এটা এখানে কিভাবে খাটা একটু শিখো, তারপর এখানে বুঝে যাবো। রাইস ইট বাই মি, বলছে ভাত আমার দ্বারা খাওয়া হয়। এখন আমি এটা যেহেতু উল্টা কথা বুঝে গেছো, উল্টা কথা, তাহলে প্যাসিভ হবে প্যাসিভ মানে অক্সিলিয়ারি প্লাস ভি3। প্যাসিভ মানে কি অক্সিলিয়ারি প্লাস ভি3। তাহলে অক্সিলিয়ারি প্লাস ভি3, এখন অক্সিলিয়ারি কাকে দেখে নিবা জানো? ওই সাবজেক্টকে দেখে নিবা। এবার রাইসের সাথে কি হয়, এম ইজ এর মধ্যে কি হবে, প্রেজেন্ট টেন্সে চিন্তা করো, পাস্ট টেন্সে যাওয়ার দরকার নেই। এই রাইসের সাথে কি হবে, রাইস একটা থার্ড পারসন না, থার্ড পারসন জিনিসগুলোর সাথে ইজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার গুলোর সাথে ইজ হয়। রাইস কি গোনা যাবে? চাল কি গুনে না, এটা সিঙ্গুলার জিনিস, এটা আনকাউন্টেবল, এটা গোনা যায় না, এই জন্য এটা সিঙ্গুলার। যত কিছু আনকাউন্টেবল আছে দুনিয়াতে সবাই কি সিঙ্গুলার, গোনা যায় না যেগুলো সেগুলোকে আমরা সিঙ্গুলার ধরবো। রাইস, এখন রাইসের সাথে তাহলে কি নিবা, ইজ, যে অক্সিলিয়ারি হিসেবে তুমি আগে ইজকে নিবা, ঠিক আছে। ইজ নেওয়ার পরে ইটকে ভি3 করে দিবা, ইট এট ইটার 3 নাম্বারটা শেষ, এটার উত্তর হয়ে গেছে। বুঝছো, এভাবে হবে। তার মানে প্যাসিভ মানে কি অক্সিলিয়ারি প্লাস ভি3। অক্সিলিয়ারি কিভাবে নিব, সাবজেক্টকে দেখে নিব। ও যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ইস নিব, যদি প্লুরাল হয় তাহলে আর নিতাম, যদি আমি হইতাম আইয়ের সাথে এম হয়, ঠিক না, এরকম। আই অবশ্যই ভাবে হয় না। আচ্ছা এটা তো গেল। এখন আমরা বললাম যে প্যাসিভ মানে অক্সিলিয়ারি প্লাস ভি3। তাহলে রোড অ্যাক্সিডেন্ট ক্যান লেসেন, এখন লেসেন না, এটা যেহেতু প্যাসিভ হয়েছে তাহলে এটার সাথে আমি রুলসটা খাটাবো অক্সিলিয়ারি প্লাস ভি3। কিন্তু এটাতে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমি এখানে অক্সিলিয়ারিটা ইউজ করতে পারবো না। কেন পারবো না জানো? এখানে অলরেডি ওরা একটা মডেল অক্সিলিয়ারি দিয়ে দিয়েছে। তো অক্সিলিয়ারি মডেল অক্সিলিয়ারি সবগুলোই অক্সিলিয়ারি, ঠিক আছে না, সবগুলো অক্সিলিয়ারি। ওগুলো কাউকে প্রাইমারি অক্সিলিয়ারি বলে, কাউকে মডেল অক্সিলিয়ারি বলে। সো এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি। এখন মডেল অক্সিলিয়ারির পর তো সবসময় বেস ফর্ম বসে, একটু আগে বলে আসছি। তাহলে এটাকে আমি ভি3 কেমনে লিখবো, অক্সিলিয়ারি পরে ভি3, অক্সিলিয়ারি পরে ভি3, কিন্তু মডেল অক্সিলিয়ারি পরটা বেস ফর্ম হয়। এখন যখন প্যাসিভ ভয়েস তুমি বুঝে গেছো, কিন্তু দিয়ে দিছে মডেল, কিন্তু দিয়ে দিছে কি মডেল। এখন একটা ঝামেলা আছে, এই ঝামেলাটাকে কেমনে শেষ করবা দেখো, কেমনে শেষ করবা। তুমি এই কথা মনে রাখবা, ভি3 সবসময় প্যাসিভ মানে ভি3, দুনিয়া উল্টে গেল, প্যাসিভ মানে কি ভি3। তাহলে লেসনটা হয়ে যাবে, লেসনের পাস্ট পার্টিসিপল চলে যাবে লেসেন্ট, লেসেন্ট, লেসেন, লেসেন, লেসেন্ট, লেসেন, ইডি লাগাইতে হবে। তাহলে এটার সাথে ইডি লাগাবা, হ্যাঁ লেসেন্ট, এটার সাথে ইডি লাগাবা, লেসেন্ট হয়ে গেছে। এখন যখন মডেল অক্সিলিয়ারি দিয়ে প্যাসিভ হয় তখন জাস্ট আগে দিয়ে একটা বি বসাই দিবা, তখন জাস্ট আগে দিয়ে একটা কি বসাই দিবা, বি বসাই দিবা, আগে দিয়ে একটা কি বসাই দিবা, বি। ক্যান আছে, ক্যান গুলোর পরে যে বেস ফর্ম একটা হয় বলছিলাম না, এই বেস ফর্মটা হচ্ছে মূলত বি। বি এর মধ্যে এমিজার ওয়াজ এগুলো থাকে না, তো এটা হওয়া বোঝায় আর কি। তো বি অর্থ হওয়া বোঝায়, এইটা ক্যানের পর একটা মডেল অক্সিলিয়ারি হিসেবে বি বসছে। আর ভি3 মানে কি মডেল অক্সিলিয়ারি পরে বেস ফর্ম যে বসে, এই জন্য বি বসছে। আর ভি3 মানে লেসনটা ভি3 এসে। আবার একটু বলতেছি, মডেল অক্সিলিয়ারির পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু মডেল অক্সিলিয়ারি হয়েছে কিন্তু কথাটা প্যাসিভ হয়ে গেছে। মডেল অক্সিলিয়ারি পরে সাধারণত কি হয়, বেস ফর্ম হয়। একটু ভালো করে শুনো, বেস ফর্ম হয়, কিন্তু এটা বেস ফর্ম হচ্ছে না কেন, যেহেতু এটা প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভ হইলে মানে ভি3 করে দিতে হবে আমাদের, তো ভি3 করে দিছি। এখন ভি3 বসছে না, তো ভি3 একা একা বসবে না, একটা অক্সিলিয়ারিকে নিয়ে বসবে সামনে দিয়ে। কিন্তু এটা তো অক্সিলিয়ারি আমি বসাইতে পারতেছি না, যেহেতু মডেল অক্সিলিয়ারি দিছে। এমনি একটা অক্সিলিয়ারি আবার একটা মডেল অক্সিলিয়ারি একসাথে কখনো হবে না। এই জন্য আমরা কি দিলাম একটা, যেহেতু এখানে একটা মডেল অক্সিলিয়ারি দেওয়াই ছিল, মডেল অক্সিলিয়ারিকে যখন প্যাসিভ করতে হয়, দেখো এটা হচ্ছে সাধারণত। এরপর এখানে একটু লিখে রাখো মডেল হলে, নিচে একটু লিখে দেবা যে মডেল অক্সিলিয়ারি হলে, মডেল অক্সিলিয়ারি হলে, দেখছো মডেল দেখা যাচ্ছে। মডেল অক্সিলিয়ারি হলে কি করবে জানো, মডেল অক্সিলিয়ারি হলে আমি আবার এখানে লিখে দিই, মডেল অক্সিলিয়ারি হলে লিখবা যে মডেল ভার্ব,
তারপরে প্লাস এখানে একটা বি আর প্লাস এখানে একটা ভি3, মানে ওই মডাল ভার্ব আর ভি3 এর মাঝখানে একটা বি ঢুকে দিবা, ওই মডাল ভার্ব আর ভি3 এর মাঝখানে একটা কি ঢুকে দিবা, মানে এক কথা একদম শর্টকাটে যদি চিন্তা করো, মডাল অক্সিলিয়ারি একটা এই লাইনটা একটু ভালো করে শুনে এবার কথাটা সব শেষ, তখন অনেক কথা বলছি। মডাল অক্সিলিয়ারি ওয়ালা লাইনগুলা এটাও লিখে রাখো, মডাল অক্সিলিয়ারি ওয়ালা লাইনগুলা যদি প্যাসিভ হয়, লিখো মডাল অক্সিলিয়ারি ওয়ালা লাইনগুলা যদি প্যাসিভ হয় তাহলে প্রথমে ভার্বটাকে ভি3 করব, প্রথমে ভার্বটাকে ভি3 করব এবং মডাল অক্সিলিয়ারি এবং ভি3 এর মাঝখানে একটা বি ঢুকে দিব, মডাল অক্সিলিয়ারি এবং আর ভি3 এর মাঝখানে একটা বি লিখে দিব, কি লিখে দিব, বি লিখে দিব, বুঝছো? এটাই মডাল অক্সিলিয়ারি এবং ভি3 এর মাঝখানে একটা বি লিখে দিব। এখানে ছোট্ট করে নিচে আরো একটা নোট লিখে রাখো যে, এবং সেটা যদি মডাল অক্সিলিয়ারি ওয়ালা লাইনগুলো যদি প্যাসিভ হয় তাহলে মডাল অক্সিলিয়ারি এবং ভি3 এর মাঝখানে বি লিখে দিব, এবং যদি কখনো এটা কন্টিনিউয়াস টেন্স বোঝায়, যদি কখনো এটা চলমান বোঝায়, চলমান বোঝায় বা কন্টিনিউয়াস বোঝায়, তখন বি না লিখে বিং লিখে দিব, বিইআইএনজি, তখন বি না লিখে বিং লিখবো, কারণ বিং ওটা আইএনজি মানে কন্টিনিউয়াস চলতেছে। দেখো একটা কথা বলছি, এটা কেন বলছি জানো, এমন কোন প্যাসেজ পাবে না যেখানে এই রুলসটা অ্যাপ্লাই হবে না, প্যাসিভের রুলসটা অ্যাপ্লাই হবে না, এমন কোন প্যাসেজ তুমি পাবে না, সব প্যাসেজে এই রুলসটা অ্যাপ্লাই হবে। এই জন্য আমি প্রায় এই কথাটাই 10 মিনিট ধরে বকলাম, যেন তোমার মাথায় এটা ভালো করে গেঁথে যায়। ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট, মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। ওয়াইল ক্রস দ্য রোড, এখন দেখো এবার একটা লিখে রাখো যে ওয়াইলের পরেই যদি কখনো ভার্ব আসে সাথে সাথে সেটার সাথে আইএনজি লাগাই দিব, ওয়াইলের পরে যদি কখনো ভার্ব আসে সেটার সাথে আইএনজি লাগাই দিব। আচ্ছা এখানে একটা তোমাকে বিজ্ঞপ্তি দিয়ে যায়, সেটা হচ্ছে দেখো এইভাবে যে ধরে ধরে পড়াচ্ছি, এভাবে যদি পড়তে পারো, এইভাবে তো আমি তোমাকে একটা পড়াই দিচ্ছি এখানে, এবং আমাদের পেইড ব্যাচের অনেকগুলো সলভ করা আছে, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন এভাবে সলভ করানো হয়। তোমরা যদি ওখানে পেইড ব্যাচে চলে আসো তাহলে এভাবে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝে 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 তুমি একদম ইংরেজিতে একদম প্রপার একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। আমাদের পেইড ব্যাচ চলতেছে ইংরেজির, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা কমেন্টে লিখলে কিংবা যে কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করো। ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলের নামে, বা ফেসবুকে যদি দেখে থাকো ভিডিওটা তাহলে পেজে মেসেজ দিয়ে দাও, ইউটিউবে দেখে থাকলে ওখান থেকে সেম ইউটিউব চ্যানেলের নাম যা, ফেসবুক পেজের নামও থা, তুমি সার্চ করে খুঁজে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অটোমেটিক পেয়ে যাবে। একটা মেসেজ দিলে আমরা তোমাদের যাদের প্রয়োজন তাদেরকে আমরা কোর্সের এটা দিয়ে দিব, খুব স্বল্প মূল্যে। ইংরেজি কোর্সটা আইসিটি কোর্সও চলে আমাদের, আইসিটি কোর্স আরো মজার, ইংরেজি কোর্সও মজার, সবগুলো তোমরা বোঝানোভাবে শিখতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা যাই হোক আমরা পড়ায় আসি। সো হোয়াইল, এখন লিখো হোয়াইলের পরে যদি ভার্ব আসে, হোয়াইলের পরেই যদি একটা ভার্ব আসে তাহলে আইএনজি লাগাই দিব, হোয়াইলের পরে যদি একটা ভার্ব আসে তাহলে কি করে দিব, আইএনজি করে দেবো। হোয়াইলের সাথে আরো একটা কাহিনী হয়, সেটা আজকে বলছি না, এমনি অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাস, আমি আরেকদিন বলবো সেটা। হোয়াইলের পরেই যদি ভার্ব আসে সাথে সাথে সেটার সাথে আমি কি করে দিব, আইএনজি, এটা লিখে রাখো, তাহলে হোয়াইল ক্রসটা কি হয়ে যাবে, ক্রসিং হয়ে যাবে। হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল, তাদেরকে কেয়ারফুল হইতে হবে। সাম পিপল ট্রাভেল, দেখো কিছু কিছু মানুষ ট্রাভেল করে, ক্লাইম্ব অন দ্য রুফ অফ দ্য বাস অ্যান্ড ট্রেন, বাসেস অ্যান্ড ট্রেনস, বাস এবং ট্রেনের ছাদে বসে অনেকে কি করে, ছাদে আরোহণ করে, দেখো করে এ আসতেছে, একটু আগে বলছিলাম একার এ, এই যে একার এগুলা যদি বুঝায় তখন আইএনজি লাগে। এখন এখানে তুমি আগে দেখো সাম পিপল, কিছু কিছু মানুষ ট্রাভেল, না এটা তো প্লুরাল, ঠিক আছে, এই জন্য এটার সাথে এস বাই এস লাগে নাই, ট্রাভেল একটা ভার্ব হয়ে গেছে না, একটা ভার্ব হয়ে গেছে, তাহলে একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব আসলে পরেরটা নন ফাইনাল ভার্ব হয়। হ্যাঁ, নন ফাইনাল ভার্ব না বুঝলে তিনটা কাজ হয়, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, না হলে সেটা টু প্লাস ভার্ব যদি উদ্দেশ্য বোঝায়, আর একটা হচ্ছে কি যদি মাঝে মাঝে ভি3 হয়, ঠিক আছে? আমরা অর্থ বুঝবো যে সাম পিপল ট্রাভেল, কিছু কিছু মানুষ ভ্রমণ করে, কিভাবে করে, ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস এন্ড ট্রেনস, বাসেস এবং ট্রেনসের ছাদে আরোহণ করে এই বুঝাচ্ছে, এই জন্য আমরা এটার সাথে আইএনজি লাগাচ্ছি, ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস এন্ড ট্রেনস। ওই যে বলছিলাম আইএনজি ওয়ালাটা বেশিরভাগ সময় হয়ে যায় এরকম। ট্রাফিক রুলস মেইনটেইন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু রোড অ্যাক্সিডেন্ট। এখন দেখো এটা একটু পরে বলতেছি, আগে এটা শেষ করি। উইথ এ ভিউ টু এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি, এটা লিখে রাখো, উইথ এ ভিউ টুর সাথে সবসময় ভার্বের সাথে, পরে সবসময় ভার্বের সাথে আইএনজি, এটা প্রায় পরীক্ষা চলে আসে, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি, এটা একটু লিখে রাখো, এরকম আরো কিছু আছে আমরা পরবর্তীতে শিখবো। তাহলে এখানে আসো, ট্রাফিক রুলস মেইনটেইন আছে না, এখন দেখো তো এই কথাটা কি আমরা আগে যদি পড়ি, ট্রাফিক রুলসটা কি সিঙ্গুলার না প্লুরাল?
ট্রাফিক রুলস যেহেতু বোঝাচ্ছে তাহলে এটা প্লুরাল। আচ্ছা, এটা মানলাম। এখন তুমি এটা অ্যাক্টিভ নাকি, আমি বলছিলাম প্রথমে চিন্তা করবো সিঙ্গুলার নাকি প্লুরাল, তারপরে চিন্তা করবো এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এখন তুমি এটা চিন্তা করো তো এটা প্যাসিভ হয় কিনা। ট্রাফিক রুলস মেনটেন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু কন্ট্রোলিং দ্য রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট কন্ট্রোল করার জন্য ট্রাফিক রুলসকে ভালো করে মেনে চলতে হবে, স্ট্রিক্টলি কঠোরভাবে মানতে হবে। এখন শুরুতে আছে ট্রাফিক রুলস, যেমন এটা ছিল যে রাইস ইজ ইটেন বাই নিউটার মতো, শুরুতে রাইস ছিল, রাইস কি খাওয়ার কাজ করে, করে না। সেম ভাবে ট্রাফিক রুলস যে মানবে, মেনটেন মানার কথা, হ্যাঁ মেনে চলার কথা। ট্রাফিক রুলস নিজেকে নিজে মেনে চলবে? ট্রাফিক রুলস গুলো ড্রাইভাররা মানবে, মানুষরা মানবে, পথচারীরা মানবে না, অন্য কেউ মানবে। তাহলে এটা যেহেতু ভার্বের কাজটা নিজে নিজে করতেছে না, সাবজেক্ট অন্য কেউ করতেছে, এই জন্য এটা প্যাসিভ। এখন প্যাসিভ মানে অক্সিলিয়ারি প্লাস ভি থ্রি, এখানে লিখছিলাম মুছে দিছি। প্যাসিভ মানে অক্সিলিয়ারি প্লাস ভি থ্রি। এখন তুমি যদি বাংলাটা চিন্তা করো তোমার কাছে আরো ইন্টারেস্টিং লাগবে যে এটা এখানে যদি আমি একটু উচিত বুঝাই কেমন হবে, যে ট্রাফিক রুলসকে অবশ্যই মেনে চলতে হবে, অবশ্যই বা উচিত, মানে ট্রাফিক রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য ট্রাফিক রুলস অবশ্যই মানতে হবে, এরকম একটা অর্থ তৈরি করা যায় না? বা অবশ্যই মানুষকে এটা মেনে চলা উচিত। উচিত হলে একটা কি আসে, সুর আসে। এটা একটু লিখে রাখো, উচিত বুঝাইলে সুর আসে। উচিত বুঝাইলে সুর দিব, উচিত বুঝাইলে কি দিব, সুর দিব। আর যদি অবশ্যই বুঝাই মাস্ট দিব, লেখো অবশ্যই বুঝাইলে মাস্ট দিব অথবা হ্যাভ টু দিব। অবশ্যই বুঝালে মাস্ট অথবা হ্যাভ টু দিব, উচিত বুঝাইলে শুট দিব। এটা লিখার পর লিখো এখন এখন বুঝো যে ট্রাফিক রুলস এটা একটা প্যাসিভ হয়ে গেছে, যেহেতু উল্টা কথা, ট্রাফিক রুলস তো নিজেকে নিজে মানবে না, অন্য কারো দ্বারা মানা হবে। এই জন্য ট্রাফিক রুলস এখন তুমি মনে করতেছো যে এটা অবশ্যই মানতে হবে, তাহলে অবশ্যের জন্য মাস্ট দিতে পারো। অবশ্যের জন্য কি দিতে পারো, মাস্ট। এখন মাস্ট একটা মডেল অক্সিলিয়ারি, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলো তো বলছি না, ওখানে মাস্ট বলিনি। মাস্টটাও কি একটা মডেল অক্সিলিয়ারি, বা শুডও দিতে পারো। ট্রাফিক রুলস মাস্ট। এখন এটা যেহেতু প্যাসিভ, প্যাসিভ মানেই ভি থ্রি, প্যাসিভ মানেই কি ভি থ্রি, কিন্তু আগে দিয়ে একটা অক্সিলিয়ারি থাকবে। প্যাসিভ মানে অক্সিলিয়ারি প্লাস ভি থ্রি। তারপরে পারফেক্ট টেন্স মানে কি জিজ্ঞেস করবো বলছিলাম, হ্যাভ এ সেট, ঠিক না? এরকম প্যাসিভ মানে কি অক্সিলিয়ারি প্লাস ভি থ্রি। এখন আসো আমি আগে কি করে দিব, যদি সেটা মডেল ওয়ালা হয়, যখন যেমন এটা আমরা এখন মডেল দিয়ে করতেছি, তাহলে আগে আমি মেনটেনটাকে মেনটেন করে দিই, এত ঝামেলা পরে করি, আগে মেনটেনটাকে মেনটেন করে দিই। সো প্রথমে মেনটেন লিখে ফেলবা, একটু আগে লিখছো না যে যদি সেটা প্যাসিভ গুলো যদি মডেল অক্সিলিয়ারি ওয়ালা হয় তাহলে ভি থ্রি লিখবো, সামনে দিয়ে যে মডেলটা থাকবে ওই মডেলটা এবং ভি থ্রি এদের দুজনের মাঝখানে একটা বি ঢুকে দিব। এই যে বি ঢুকে দিছি, মাস্ট বি মেনটেনটা মেনটেইনড হয়ে যাবে। এখন এটা মাস্ট বি মেনটেন লিখতে পারো, আর যদি শুড বসাও তাহলে শুড বি মেনটেন লিখতে পারো, আর যদি হ্যাভ টু বসাও হ্যাভ টু বি মেনটেইনড লিখতে পারো। কত সহজে সলভ হয়ে গেল দেখলা। স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু পর ভার্বের সাথে আইএনজি কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট। এবার দেখো ল এনফোর্সিং এজেন্সিস। ল এনফোর্সিং এজেন্সিস মানে হচ্ছে যে যারা আইন প্রণয়ন করে, আইন প্রণয়নকারী এজেন্সি গুলো টেক ভিগোরাস, ভিগোরাস এখানে কি লেখা আছে, vigorous drives and the এখানে কি লেখা আছে ডিফল্টার্স টেক, এখানে একটু ভুল হয়েছে, টেক আন্ডার সিভিয়ার পানিশমেন্ট। এক মিনিট, আচ্ছা দেখো এখানে ড্রাইভস না ড্রাইভ হবে। দ্য ল এনফোর্সিং এজেন্সিজ টেক ভিগোরাস ড্রাইভ অ্যান্ড দ্য ডিফল্টার্স। আচ্ছা, ল এনফোর্সিং এজেন্সিগুলো যারা আইন প্রণয়নকারী যে এজেন্সিগুলো আছে তাদেরকে ভিগোরাস মানে একদম ভিগোরাস বলতে কি বোঝা যায়, কার্যকরী বোঝাচ্ছে আর কি, যে কার্যকরী ড্রাইভ and the defaulters take under severe punishment। তার মানে এই দ্য ল এনফোর্সিং এজেন্সি যেগুলো আছে ওদের উচিত কি করা, যে একদম কার্যকরী ড্রাইভিং নিশ্চিত করা এটা। সো দ্য ল এনফোর্সিং এজেন্সিস, তুমি এটা উচিত বুঝাইতে পারো, এজেন্সিস শুড টেক ভিগোরাস ড্রাইভ। শুড টেক ভিগোরাস ড্রাইভ দিতে পারো যে তাদেরকে এই ভিগোরাস ড্রাইভটা নেওয়া উচিত, উচিত বুঝাচ্ছ। এখন কারা নিবে ল এনফোর্সিং ওই পদক্ষেপটা, কারা নিবে, ল এনফোর্সিং এজেন্সিসরাই নিবে। যেমন ভাত, আমি ভাত খাই, সেটাই নর্মাল কথা না, সোজা কথা, তাহলে এটাকে আর কোনো প্যাসিভ টেসিভ হয় না। সো এটাকে আমি একটু শুড লাগাই দিতে পারি, দ্য ল এনফোর্সিং এজেন্সিস শুড টেক ভিগোরাস ড্রাইভ। এটা এইভাবে চিন্তা করতে পারো। আর একটা সস্তা উত্তর হয়, সেটা খুব ভালো উত্তর হবে না, তাও বলে দিচ্ছি। ল এনফোর্সিং এজেন্সি একটা না অনেকগুলো, এস প্লুরাল বুঝেছে না, তাহলে প্লুরাল যেহেতু বুঝেছে তুমি টেক লিখে দিলে হবে, ভার্বের সাথে এস বাই এস লাগবে না, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার হয় না, এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল। এজেন্সি গুলো থার্ড পারসন, এজেন্সি আমিও না তুমিও থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার, সিঙ্গুলার নাই জন্য স্পেস লাগাইতে পারবো না, এটা প্লুরাল হয়ে গেছে এই জন্য। টেক ভিগোরাস ড্রাইভ। এন্ড এখান থেকে আরেকটা কথা দেখো, দ্য ডিফল্টার্স। ডিফল্ট মানে হচ্ছে খেলাপকারী আর কি, মানে যারা ওই রুলস গুলা মানে না, হ্যাঁ আইন ভঙ্গকারী গুলা। দ্য ডিফল্টার্স টেক আন্ডার সিভিয়ার পানিশমেন্ট, মানে একদম তীব্র পানিশমেন্টের আন্ডারে ওদেরকে নিয়ে আসতে হবে। এখন তীব্র পানিশমেন্টের আন্ডারে ডিফল্টার্সদেরকে, এখান থেকে আরেকটা লাইন শুরু, এখান থেকে একটা লাইন শেষ, এখান থেকে একটা লাইন শুরু। ডিফল্টার্সদেরকে তীব্র তীব্র কিসের মধ্যে, পানিশমেন্টের আন্ডারে নিয়ে আসতে হবে। এখন তীব্র পানিশমেন্টের আন্ডারে কি ও নিজে নিজে চলে আসবে, ডিফল্টার্সরা নিজে নিজে চলে আসবে?
অন্য কারো দ্বারা হবে না, তাহলে এটা উল্টা কথা হয়ে গেল না? উল্টা কথা মানেই প্যাসিভ। তাহলে আবার এটাকে সেম ভাবে মডেল দিয়ে চিন্তা করতে পারো, দ্য ডিফল্টার্সদেরকে পানিশমেন্টের আন্ডারে নিয়ে আসা উচিত। যদি উচিত বুঝাও তাহলে শুড বানাই দিবা, ঠিক আছে। আর যেহেতু প্যাসিভ, তাহলে টেকের সাথে টেকটাকে কি করে দিবা? টেকেন করে দিবা, কারণ ভি3 করতে হবে। প্যাসিভ মানে ভি3 করলাম, উচিত বোঝানোর জন্য শুড দিলাম। যেহেতু এটা মডেল ভার্ব, তাহলে মডেলওয়ালা গুলাকে প্যাসিভ করার জন্য ওই মডেলটা এবং ওই ভি3টা এদের দুইজনের মাঝখানে একটা বি ঢুকাই দিতে হয়। শেষ কাজ। দ্য ডিফল্টার শুড বি টেকেন আন্ডার সিভিয়ার পানিশমেন্ট। আবার সেম ভাবে অবশ্যই বুঝালে মাস্ট বি টেকেনও দিতে পারো, হ্যাভ টু বি টেকেনও দিতে পারো। পানিশমেন্ট টু এনশিওর। এখন দেখো এটা সহজ কথা, টু এর পরে সারা জীবন ভার্বের বেস ফ্রম, টু এর পরে সারা জীবন ভার্বের বেস ফ্রম, টু এনশিওর সেফ জার্নি, টু এনশিওর সেফ জার্নি, এনশিওরটা থাকি যাবে, টু এর পরে সবসময় ভার্বের বেস ফ্রম। এবার বলো, এভাবে যদি বুঝে এটাতে একটা সলভ করছো, এভাবে যদি তুমি বুঝে অন্তত 10 থেকে 15টা, আচ্ছা 10 থেকে 15টা 5টা সলভ করো, রাইট ফর্ম ভার্ব আর কিচ্ছু থাকবে? কিচ্ছু থাকবে বলো? কিচ্ছুই থাকবে না বাকি, যদি আর 5টা সলভ করো। এভাবে 5টা আমরা 10-15টা সবগুলো বোর্ড কোয়েশ্চেন যা যা দরকার সবগুলো আমরা বুঝিয়ে পড়াচ্ছি। কোথায়? আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে। ফ্রি ক্লাসে তো এত কিছু দিতে পারতেছি না, কারণ পেইড ব্যাচের ক্লাস ওদের স্টুডেন্টদেরকে সময় দিয়ে দিয়ে এদিকে খুব একটা সময় দেওয়া হয়ে ওঠে না। তো তোমাদের যাদের প্রয়োজন, সবাইকে বলছি না, যাদের প্রয়োজন, যাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে, মনে হয় যে আমি এভাবে পড়লে ভালো করবো, তারা আমাদের সাথে যোগাযোগ করো অতি শীঘ্রই। আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। তোমার ইংরেজির প্রস্তুতিটাকে একদম মানে গুছানো ভাবে নিয়ে নাও, এবং অন্যান্য টপিক গুলো আমরা এইভাবে গুছিয়ে প্রত্যেকটা কোশ্চেন সলভ করে পড়াই। যত সময় তোমাদের পিছনে দেওয়া লাগুক, রাত্র 12টা বাজুক 1টা বাজুক, যখনই মেসেজ দিবে আমাকে পাবা, যে কোনো কিছু ইনশাআল্লাহ আমি সলভ করে দিব। তো আজকের ক্লাস এতটুকুই থাকলো। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা গুরু একদম মানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অনেক একটা ভালো ধারণা পেয়ে গেছো যে আমি কেমনি আনসার করবো, কিভাবে আমি চিন্তা করবো। তাকে এটা তো পরীক্ষা হুবহু চলে আসবে না, এই রুলস এই কথাগুলোই ঘুরে পেঁচায় আসবে, যে প্রিপোজিশন করার সাথে আইএনজি, তারপরে তোমার থার্ড পারসন সিঙ্গুলার লেস বা ইয়েস উইথ এ বিউটির পর আইএনজি, এই কথাগুলো যে প্যাসিভ কেমনে করতে হয়, মডাল আসলে আবার সেটা প্যাসিভ কেমনে করতে হয়, প্যাসিভের ভিতরে আবার কন্টিনিউয়াস ঢুকে গেলে বি কে বিং করে দিতে হয়, বি আইএনজি, এরকম কথাগুলা, টু এর পর বেস ফর্ম হয়, এই কথাগুলো ঘুরে ফিরে সবসময় আসবে। কিন্তু ব্যবহার করতে জানতে হবে তোমার চিন্তা শক্তি দিয়ে, তুমি আদৌ কি ওভাবে চিন্তা করতে পারতেছো কিনা। যেমন আমি যে এ তে, এটা তুমি জীবনে শুনবা না কোথাও, এটা খালি আমার আবিষ্কার, যে এ এ এভাবে যদি শুনো তোমার কথার ধারে মনে হয়, তখন তুমি আইএনজি লাগাই দিতে পারো। ঠিক আছে, উদ্দেশ্য বুঝাইলে টু প্লাস ভার্ব, এটা শুনবো অনেক জায়গা আছে। তো মাঝে মাঝে ভি3 কখন বললাম, ঠিক আছে, দুইটা ভার্ব থাকলে লাস্টের ভার্বটা নন ফাইনাল ভার্ব হয়। অনেক সময় তিনটা কাহিনী হতে পারে, কি কি হতে পারে বলছি। এই পৃষ্ঠাটা যেটা আজকে লিখছো, যারা যারা এই কথাটা শুনে শুনে লিখছো, তুমি এই পৃষ্ঠাটা দেখে সলভ করো। আরো দুইটা নতুন নোটস পাবা, ইউটিউব চ্যানেলে যাও, আরো দুইটা ক্লাস রাইট ফর্ম ভার্ব দেওয়া আছে, ওই দুটোও করো, ওখানে আরো দুইটা এক্সট্রা শিখবে, এগুলো শিখবা, এগুলোর পাশাপাশি আরো দুইটা শুনবা, তো তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে এতটুকু থাকলো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবার এতক্ষণ ধরে ধৈর্য ধরে প্রায় 45 মিনিটের মতো ক্লাসটা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা থাকলো। তোমাদের আমাকে জানাও কমেন্টে যে কি কি ক্লাস তোমাদের লাগবে, ইংরেজিতে কেমন লাগবে, আমি পরবর্তী ফ্রি ক্লাসগুলো এগুলোর উপরে নিব। ফ্রি ক্লাস নিয়ে ভাবার দরকার নাই, ফ্রি ক্লাস পেইড ক্লাসগুলো আমাদের প্রায় সবই সেম এরকমই। হ্যাঁ, পেইড ব্যাচের কোনো ক্লাস একটা আমি ফ্রিতে দেওয়া হয়, ফ্রির জন্য আলাদা করে যে আমি ভালো করে পড়াবো না ফ্রিতে, এরকম কোনো ক্লাস আমাদের নেই। হ্যাঁ, সবার জন্য সমান। তোমরা জানো আমি সময় পেলে তোমাদেরকে ওভাবে ক্লাস দিব। আর যাদের গুছানো প্রস্তুতি প্রয়োজন, ইংরেজিতে ভালো করা দরকার, সবাই তাড়াতাড়ি আমাদের পেজ পেজে যোগাযোগ করো। আমাদের পেজে যোগাযোগ করলেই হবে, আমাকে নক করলে হবে ইনশাল্লাহ, বা পেজে নক করলে পেয়ে যাবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই দোয়া করো আমার জন্য যেন এরকম ক্লাস দিতে পারি। আল্লাহ হাফেজ।